কুসুম জানতে পারে রানীমাকে দেখতে সাহেব ডাক্তার এসেছিলেন। তাকে নাকি সারাদিন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আফিম জাতীয় ওষুধ দিয়ে। সে কি, তাহলে তো আমাকে ওর সঙ্গে দেখা করতেই হয়। এই বলে গা ঝাড়া দিয়ে ওঠে কুসুম, চোখে মুখে জল ছিটে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় গায়ে জড়িয়ে তক্ষুনি রওনা দেয় জমিদার বাড়ির দিকে। প্রধান পরিচারিকা যুথিকা ওকে দেখেই পাশে ডেকে নিল। রানী নাকি ওষুধের ঘোরে বেশ কয়েকবার ঘুমের মধ্যে কুসুমের নাম করেছে। কুসুম বলে, যে করেই হোক এখনই একবার রানীর সঙ্গে আমাকে দেখা করিয়ে দিতেই হবে। যুথিকা জানায়, সে তো বিকেলে রানীমা না জাগার আগে সম্ভব নয়, আর তাছাড়া জমিদার বাবুর অনুমতি ছাড়া সে তো দেখা করা যাবে না। কুসুম ছোটে জমিদারের কাছে, তার হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে রানীমার সঙ্গে দেখা করার একটা সুযোগ চায়। রানী জেগে ওঠার পর এই মেয়েটাকেই খুঁজছিলেন, এই কথাটা যুথিকা জমিদারকে জানালে অবশেষে অনুমতি মেলে। বিকেলে প্রায় অন্ধকার ঘরটার দরজা খুলে যুথিকা ওকে নিয়ে যায় রানীর কাছে। কিন্তু এ কি চেহারা হয়েছে এই কদিনে! চোখ কঠোরাগত, উজ্জ্বল ফর্সা চামড়া কেমন যেন কালচে হয়ে গেছে, রক্তশূন্য পাংশুবর্ণ, দৃষ্টি ঘোলাটে, চোখের পাতা ভারী, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। যথেষ্ট কষ্ট করে বালিশ থেকে কোনো রকমে মাথা তুলে তিনি যুথিকাকে বাইরে যেতে বলেন। কুসুমকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করেন সেদিনের ঘটনা। সে সব কথা সবিস্তারে জানালে বিস্ফারিত চোখে তাকান রানীমা। যা ভেবেছিলাম তাই। কি রানীমা, কি ভেবেছিলেন? সে অনেক বৃত্তান্ত। আমার পাপ, তাই শাস্তি আমাকে পেতেই হবে। জানার জন্য পীড়াপিড়ি করলে কুসুমের উৎসুক চোখের দিকে অসহায়ভাবে তাকায় রানী। যন্ত্রণা কাতর মাথাটা বালিশে পেতে আস্তে আস্তে বলতে শুরু করেন। ওদের গ্রামে উদয় হয়েছিলেন এক অঘোর তান্ত্রিক আর ভৈরবী। বছর ফিরতে না ফিরতেই তারা একেবারে যাকে বলে হাতের মুঠোয় নিয়ে আসেন জমিদারের পিতৃদেব যাদুমোহনকে, বশীভূত করে ফেলেন তরুণ কৃষ্ণমোহনকেও। বিয়ের 2 বছর পরেও সন্তান না হওয়ায় রানীকে তাদের আঁকড়ায় নিয়ে যান নতুন জমিদার। সেখানে তাকে দেখে চিৎকার করে ওঠেন ভৈরবী। স্বামীর সামনেই তাকে বাঁজা বা বন্ধা স্ত্রীলোক বলে সম্বোধন করে বিশ্রীভাবে অপমান করেন। কিছুকাল পর ওই অঘোর সন্ন্যাসী কাশীযাত্রা করলে ভৈরবী হয়ে ওঠেন জমিদারের প্রধান পরামর্শদাত্রী। জমিদারকে বারংবার মন্ত্রণা দিতে থাকেন দ্বিতীয় বিবাহ করার জন্য, কিন্তু রানীমার প্রতি কৃষ্ণমোহনের প্রেম যথেষ্ট সুদৃঢ়, তাই তিনি। এরপর ভৈরবী নানা ছল করতে থাকেন। জমিদার কৃষ্ণমোহন নিয়মিতভাবে ওই মহিলার আখড়ায় যাতায়াত করতে শুরু করেন। তারপর উদ্ভট সব তান্ত্রিক ক্রিয়াকলাপ শুরু করেন, অপরিমিত মদ্যপানও। রানীকে নিত্য নতুন যাগযজ্ঞ আচার আচরণে বাধ্য করে অতিষ্ঠ করতে থাকেন সেই যক্ষিণী সাধিকা। নানাভাবে অত্যাচার করে নারকীয় করে তোলেন ওদের দাম্পত্য জীবন। ভৈরবীর বিচিত্র সব জড়িবুটির প্রয়োগে দিন দিন অসুস্থ হতে থাকেন রানী। এমনকি একসময় তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলারও চক্রান্ত করেন ওই যক্ষিণী সাধিকা। চর মারফত সেই সব খবর রানীর কাছে এলে প্রাণের দায়ে রানীকে কঠোর সিদ্ধান্ত নিতেই হয়। জমিদার বাবুকে এই ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রেখে বিশ্বস্ত কিছু পাইক লেঠেলদের উৎকোচ দিয়ে নিজের কবজায় নিয়ে আসেন। কৃষ্ণা দ্বাদশীর এক দুর্যোগপূর্ণ রাতে নিজের নেতৃত্ব দিয়ে সেই ভৈরবীকে খুন করান। মৃতদেহ পুঁতে দেওয়া হয় ওই পরিত্যক্ত ঘাটের আশেপাশে।
মরার সময় আর্তনাদ করতে করতে সে অভিসম্পাত করেছিল রানীকে। আকাশ ফাটিয়ে চিৎকার করে বলেছিল, ভৈরবীর দেহ মরলেও আত্মা মরে না, ঠিক সময়ে সে ফিরে আসবে, আর যখন আসবে তখন সেটা রানীর কাছে ভয়ানক এক মৃত্যুর সমতুল্যই ঘটনা ঘটবে। না সে তাকে প্রাণে মারবে, না, কিন্তু ধীরে ধীরে করে তুলবে তাকে একটা জ্যান্ত মৃতদেহ। সে দগ্ধে দগ্ধে মরবে, প্রতিদিন মরণের জন্য মাথা কুটবে, কিন্তু মৃত্যু তার কাছে আসবে না। ডুকরে কেঁদে উঠলেন রানী। কুসুমের হাত দুটো ধরে কাতরভাবে বললেন, সে যেন এসব কথা কাউকে না বলে। তিনি বুঝতে পেরেছেন যে তার সেই দিন আর খুব বেশি দূরে নয়। ওই ভৈরবীর আত্মা এবার তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। এর শেষ কোথায় জানা নেই, কিন্তু প্রতিদিন তিনি অনুভব করছেন কি যেন একটা ভয়ানক দানবীয় শক্তি তাকে একটু একটু করে গ্রাস করছে। এইভাবে চলতে থাকলে সত্যি জ্যান্ত মৃতদেহ হয়ে উঠতে তার বেশি দেরি নেই। না না রানীমা, আপনি ভালো হয়ে উঠবেন। সাহেব ডাক্তার দেখছেন ওরা নাকি ধন্বন্তরী। নিজের চোখে সব দেখেও ও কথা বলছো? কেউ কিচ্ছু করতে পারবে না। ও ফিরে এসেছে, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। দরজায় মৃদু টোকা পড়ল। যুথিকা এসে জানালো ডাক্তার এসেছেন, ওষুধ দেবার সময় হয়েছে। কুসুম উঠে পড়ে। রানীকে বিদায় জানিয়ে সে নিঃশব্দে পা বাড়ায় দরজার দিকে। হাত ছেড়ে বেরিয়ে আসার সময় রানী যে চোখে তার দিকে তাকিয়েছিল, সে চোখ যেন ঘন শ্রাবণের চেয়েও বেশি আকুল। বুকটা মুচড়ে উঠেছিল কুসুমের। জমিদার বাড়িতে আর যায় না সে, গিয়ে তো কোনো লাভও নেই। রানীমা নাকি এতই অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছেন না। ভোর রাতের দিকে নাকি তার বিকার ওঠে। তখন তিনি পালঙ্ক ছেড়ে উঠে আসুরিক শক্তিতে ধাক্কা মারতে থাকেন দরজায়। বন্ধ দরজায় অনেকক্ষণ ধরে ঘা মারতে মারতে অবশেষে মূর্ছা যান। জমিদার কৃষ্ণমোহন দিশাহারা। তিনি নাকি আরও বড় ডাক্তার আনতে চান কলকাতা থেকে, কিন্তু তাতেই বা কী হবে? মনমরা কুসুমকে আজকাল প্রায়ই দেখা যায় কাছারি বাড়ির কাছে ঘুরঘুর করতে। জমিদার বাবুর সঙ্গে দেখা করতে চায় মাঝে মাঝে তার মন, কিন্তু দেখা করে না শেষমেশ। জমিদার বাবুকে কাছাকাছি পেলে কিছু যেন একটা বলতে চায়, কিন্তু বলে উঠতে পারে না। বিষয়টা একদিন লক্ষ্য করে জমিদার বাবু ওকে ডেকে বলেছিলেন, কী রে, কিছু বলবি? না না রাজাবাবু, মুখ দিয়ে কথা সরেনি কুসুমের। জমিদার বাবু পিছন ফিরলে আবার কিছু বলার জন্য নিরুচ্চারে ঠোঁট খোলে, কিন্তু আবার সর্বশক্তি দিয়ে নিজের মুখ চেপে ধরে। রানীকে কথা দিয়েছে সে, কিছুতেই মুখ খোলা যাবে না। রানীর ভাবমূর্তির স্বার্থে তাকে যে মুখ বুজেই থাকতে হবে, হয়তোবা সারা জীবন। আজকে আমার রানীমা গল্প পাঠ এখানেই শেষ হলো। রানীমা গল্পটি লিখেছেন তমাল বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, তোমাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এক রাশ ভালোবাসা জানাই।